আজ আমরা এখানে উপস্থিত হয়েছি ভার্চুয়াল ক্লাসরুমে, যেখানে বিশ্ব বাংলা যে উদ্যোগ নিয়েছে ক্লাস করার এই লকডাউন পিরিয়ডে, যখন ছাত্রছাত্রীরা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পড়াশোনার দিকে, এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই। সেই হিসাবে আজ আমি তোমাদের সাথে উপস্থিত হয়েছি। এটা ঠিক ক্লাসরুম বলবো না, এটা তোমাদের সাথে কিছু আলাপচারিতা করব, ফিজিক্স সম্পর্কে কিছু কথা বলবো। আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব আজকের, পরমাণুর ইলেকট্রনীয় গঠন। এটা তোমাদের খুব সোজা সাবজেক্ট, তোমরা পড়ে এসেছো। তোমরা জানো ডাল্টনের পরমাণুবাদে আমরা জানি পরমাণুকে ভাঙা যায় না, পরমাণু অবিভাজ্য। কিন্তু পরবর্তীকালে যে সমস্ত বিজ্ঞানী তাদের নিরলস প্রচেষ্টায়, যেমন বিজ্ঞানী টমসন, বিজ্ঞানী লেনার্ড, বিজ্ঞানী রাদারফোর্ড, সবচেয়ে সর্বোপরি বিজ্ঞানী বোর, সোমারফিল্ড, এরা দেখালেন যে পরমাণুকে ভাঙা যায়। টমসন প্রথম দেখালেন যে পরমাণু ইলেকট্রন কণিকা আছে, ঋণাত্মক তড়িৎধর্মী। তিনি একটা মডেল তৈরি করলেন, টমসন মডেল। তিনি কি বললেন মডেলে? সংক্ষেপে বলে দিই। মডেলে তিনি বললেন যে পরমাণু একটা গোলাকার বস্তু, সেই পরমাণু পুরোটাই ধনাত্মক, তার মাঝে কিছু ইলেকট্রন ছড়িয়ে ছিটিয়ে তার মধ্যে আছে। অর্থাৎ পরমাণুর মধ্যেই ইলেকট্রনটা, এবং পরমাণুর যে ব্যাস ওই গোলকের ব্যাসেরই সমান। কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড টমসনের এই মতবাদটাকে ঠিক সাপোর্ট করতে পারলেন না, কারণ তার সেই বিখ্যাত আলফা বিক্ষেপণ পরীক্ষায় তিনি দেখলেন পরমাণু যে পজিটিভ তড়িৎধর্মী ব্যাপারটা, সেটা মাঝখানেই অবস্থিত, আর তার চারিদিকে ইলেকট্রন আছে। সুতরাং টমসনের মডেল পরিত্যক্ত হলো, রাদারফোর্ডের মডেল এলো। রাদারফোর্ডের মডেলটা ঠিক সৌরজগতের মতো, মাঝখানে সূর্য, তার চারিদিকে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে গ্রহগুলো যেমন ঘুরছে, ঠিক রাদারফোর্ড বললেন যে মাঝখানে কেন্দ্রক আছে বা নিউক্লিয়াস আছে, তার চারিদিকে নেগেটিভ ধর্মী ইলেকট্রনগুলো আবর্তন করছে। কিন্তু রাদারফোর্ডের এই তত্ত্বটাও ত্রুটিযুক্ত, কারণ দুটো ত্রুটি আমি উল্লেখ করছি। এক নম্বর হচ্ছে পরমাণুর অস্তিত্ব সম্পর্কে রাদারফোর্ড ঠিক ধারণা দিতে পারলেন না, কারণ তড়িৎচুম্বকীয় তরঙ্গ ম্যাক্সওয়েলের, সেখানে আমরা কি জানি, যদি কোনো ত্বরণযুক্ত কণা বা মন্দনযুক্ত কণা আবর্তন করে, তখন শক্তি শোষণ বা বিকিরণ হয়। তাহলে যদি শোষণ বা বিকিরণ হয়, তাহলে একসময় পরমাণু ইলেকট্রন যে ঘুরছে কেন্দ্রকে, অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে, তার শক্তি নিঃশেষিত হয়ে তোমার নিউক্লিয়াসে ইলেকট্রনটা আঘাত করবে, অর্থাৎ পরমাণুর অস্তিত্বটা নষ্ট হয়ে যাবে। কিন্তু বাস্তব কি তাই? না, আমরা জগতে দেখছি যে পরমাণু আছে, অর্থাৎ বাস্তবে পৃথিবী রয়েছে। পৃথিবীকে আমরা দেখতে পাচ্ছি, কারণ পরমাণুর ধ্বংস হচ্ছে না। অর্থাৎ রাদারফোর্ডের মডেল এখানে ত্রুটিযুক্ত। আর একটা মডেল ত্রুটি হচ্ছে এই মডেলের, যে বর্ণালীর তিনি ব্যাখ্যা দিতে পারলেন না, কারণ সেখানে একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে, এই নিউক্লিয়াসকে, এই যে মাঝখানে যদি নিউক্লিয়াস থাকে, একে কেন্দ্র করে যদি ইলেকট্রন আবর্তন করে,
তাহলে এক সময় নিরন্তর আবর্তনের দরুন কি হবে, নিরবিচ্ছিন্ন বর্ণালী বহারার কথা। কিন্তু দেখা যাচ্ছে বর্ণালী নিরবিচ্ছিন্ন নয়, অর্থাৎ বর্ণালী আমরা দেখেছি পরবর্তীকালে যে বর্ণালীগুলো হচ্ছে রেখা বর্ণালী, অর্থাৎ নিরবিচ্ছিন্ন নয়। এর জন্যে রাদারফোর্ডের মডেলও পরিত্যক্ত হলো। এর ফলে আমাদের আয়নায় ভেসে উঠলেন ডেনিশ সায়েন্টিস্ট নিলস বোর। তার বিখ্যাত সেই তত্ত্বগুলো তোমাদের একটু ভালো করে পড়তে হবে, কারণ এগুলো পরীক্ষার জন্য তো খুবই দরকারি। তা নিলস বোর তিনি যে কাজটা করলেন, তিনি খুব সিম্পল অ্যাটম হাইড্রোজেনকে নিয়ে কাজ করলেন, হাইড্রোজেন অ্যাটমকে নিয়ে কাজ করলেন। এই হাইড্রোজেন অ্যাটম সবচেয়ে সরল, যদিও সরল, এর কাজ কিন্তু খুব কঠিন। একে নিয়ে ট্যাকেল করা খুব কঠিন। তোমরা পর্যায় সারণীতে দেখেছো এর নিয়ে ট্যাকেল করা, একবার 1 নম্বর শ্রেণীতে আবার 7 নম্বর শ্রেণীতে যাচ্ছে, একে ট্যাকেল করা কঠিন। তা এই হাইড্রোজেন পরমাণুকে নিয়ে বোর কাজ করতে শুরু করলেন। কি করলেন, হাইড্রোজেন এই পরমাণুটা সবচেয়ে সিম্পল সরল পরমাণু, সরলতম পরমাণু। এছাড়া তিনি আরও কাজ করলেন যে হাইড্রোজেন সদৃশ্য কিছু অ্যাটম তিনি নিলেন, যেমন হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এইগুলো তিনি নিলেন। এখানে একটা ব্যাপার আছে, হাইড্রোজেন এর একটা ইলেকট্রন এবং কেন্দ্রকে একটা প্রোটন থাকে, কিন্তু এই হিলিয়াম পরমাণু বা লিথিয়াম বা বেরিলিয়াম, এই পরমাণুতে মাল্টিপল প্রোটন থাকে, তাহলে দেখা যাচ্ছে এর ইলেকট্রন একটা। কীভাবে সেটা বুঝবো, যদি আমি ধরে নিই জেড ইলেকট্রন আছে, এর থেকে যদি Z-1 ইলেকট্রন নিঃসরণ ঘটে, তাহলে এর ইলেকট্রনের সংখ্যা 1 হয়, এরও 1 হয়, এরও 1 হয়। তাহলে এটা হাইড্রোজেন সদৃশ্য পরমাণুতে পরিণত হলো। তাহলে এইগুলো নিয়ে বোর কাজ করল। তার বিখ্যাত 3টি স্বীকার্য তিনি দিয়েছেন। বোরের নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো আবর্তন করে, কিন্তু তার শর্ত আছে। কি শর্ত? এই ইলেকট্রনগুলো যে কোনো কক্ষপথে আবর্তন করতে পারে না। তারা কতগুলো নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে। সেই নির্দিষ্ট কক্ষপথগুলোকে বোর নামকরণ করলেন স্টেশনারি অরবিট বা স্থায়ী কক্ষপথ। এই স্থায়ী কক্ষপথে যখন ইলেকট্রনগুলো আবর্তন করে, তখন কোনো রকম কোনো বিকিরণ নিঃসৃত হয় না। তাহলে এটা ক্লাসিক্যাল মেকানিক্সের সাথে সম্পূর্ণ কন্ট্রাডিকশন। আমরা কি জানি? আমরা জানি যে একটু আগেই বললাম আবর্তন করলেই ক্ষয় হয়, কিন্তু এখানে ক্ষয় হচ্ছে না। বোর শর্ত দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছেন? যে স্থায়ী কক্ষপথে আবর্তন করলে কোনো রকম তড়িৎ বিকিরণ নিঃসৃত হবে না। এই স্থায়ী কক্ষপথগুলোকে বলা হয় কোয়ান্টাম শেল বা কোয়ান্টাম কক্ষ। এটা হচ্ছে বোরের প্রথম স্বীকার্য। তার এই যে বোর যে তথ্যটা দিলেন, এই তথ্যটা কিন্তু আমাদের ক্লাসিক্যাল মেকানিক্সকে কন্ট্রাডিকশন, অর্থাৎ সেখানে মান্যতা দিল না ক্লাসিক্যাল মেকানিক্সকে। সনাতন পদার্থবিদ্যাকে এখানে ডিফার করল। এর পরে আসছে আমাদের
দ্বিতীয় স্বীকার্য। দ্বিতীয় স্বীকার্য কি? দ্বিতীয় স্বীকার্য হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সংক্রান্ত। স্থায়ী কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ। ইলেকট্রনের কৌণিক ভরবেগ, তাহলে এই কৌণিক ভরবেগটা একটু আলোচনা করে দেওয়া দরকার। জিনিসটা কি? আমরা মেকানিক্সে পড়েছি, এমনি ভরবেগ সমান কি? মাস ইন্টু ভেলোসিটি। কৌণিক ভরবেগ হচ্ছে কি? কৌণিক ভরবেগ হচ্ছে জাঢ্য ভ্রামক। ইন্টু কৌণিক বেগ। এই যে কৌণিক ভরবেগ। তাহলে জাঢ্য ভ্রামককে আমরা সাধারণত আই আর কৌণিক বেগকে ওমেগা দ্বারা লিখি। এবং আইটা কি? এটা হচ্ছে যদি একটা বডি নিই, বডি অসংখ্য পার্টিকেল আছে, প্রত্যেকটা পার্টিকেলের একটা মাস আছে, M1 M2 ইত্যাদি মাস আছে, এবং একটা তার অ্যাক্সিস আছে। অ্যাক্সিস থেকে তাদের দূরত্ব R1 R2 R3 যদি হয়, তাহলে এর কৌণিক ভরবেগ I1 হবে M1 R1 স্কোয়ার, I2 M1 R2 স্কোয়ার, এইভাবে আসবে। তাহলে আমার রেজাল্টেন্ট যেটা পাচ্ছি I ইকুয়াল টু, সেটা আমরা একটা লিখে দিচ্ছি M/R স্কোয়ার। এটা হচ্ছে জাঢ্য ভ্রামকের ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন। বোর কি বললেন? বোর বললেন যে স্থায়ী কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ গুণিতক হয়। এইচটা কি? এইচটা হচ্ছে এটা নতুন টার্মোলজি, প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কস কনস্ট্যান্ট। h/2π এর পূর্ণ গুণিতক হয়। এবং তাহলে আমরা দেখতে পাই, এটা একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনটা আমরা করবো এইভাবে, যে কৌণিক ভরবেগকে আমরা সাধারণত ক্যাপিটাল এল দ্বারা আমরা লিখি। তাহলে এল ইকুয়াল টু আই ওমেগা। আই হচ্ছে জাঢ্য ভ্রামক, এর মানটা আমরা এক্ষুনি লিখলাম M/R স্কোয়ার। কৌণিক বেগ হচ্ছে, যদি লিনিয়ার ভেলোসিটি v হয়, রৈখিক বেগ, লিনিয়ার রৈখিক বেগ, বেগ v হয়। এবং তাহলে আর তো রেডিয়াস ভেক্টর, তো রেডিয়াস ভেক্টর হয়। তাহলে ওমেগা ইকুয়াল টু v/r। তাহলে আমার দাঁড়াচ্ছে কি? এল কৌণিক ভরবেগ, এল ইকুয়াল টু M/R স্কোয়ার ইন্টু v/r, দ্যাট ইজ M/V/r। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, একটা পরীক্ষার জন্য আসে কৌণিক ভরবেগ বার করা। এল ইকুয়াল টু M/V/r। তাহলে এইটা কার সাথে সম্পর্কিত? এটা হচ্ছে M/V/r ইকুয়াল টু N/h/2π, কারণ কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ গুণিতক। তাহলে পূর্ণ গুণিতক n একটা পূর্ণ সংখ্যা, এর মান কত? 1 2 3 10। এটাই হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এনটাই হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে আমরা এইখান থেকে একটা সম্পর্ক পেলাম। কি পেলাম? M/V/r ইকুয়াল টু NH/, M/V/r ইকুয়াল টু
এন এইচ বাই 2 পাই বা MVR equal to N to H cross. H cross means H by 2 pi. এটা একটা খুব ইম্পর্টেন্ট রিলেশন, আমাদের বিভিন্ন জায়গায় ডেরিভেশনে লাগে। এরপরে আসছে আমাদের এই যে ইকুয়েশনটা আমরা পেলাম জন্য খুবই দরকারি। হাই সেকেন্ডারি পরীক্ষা তো অনেকবারই কোশ্চেনটা এসছে, সেকেন্ড স্বীকার্যটা, সেখানে একটু ঘুরিয়ে প্রশ্নটা দেওয়া হয়। সেখানে বলা হয় বোরের কোয়ান্টাম শর্ত বলতে কি বোঝো? এইটাই হচ্ছে বোরের কোয়ান্টাম শর্ত। এটা হচ্ছে বোরের কোয়ান্টাম শর্ত, কোয়ান্টাইজেশন থিওরি বা কন্ডিশন। এরপরে আসছে আমাদের থার্ড স্বীকার্য, তৃতীয় স্বীকার্য। সেটা কি বলছে? সেটা বলছে যে ইলেকট্রনগুলো যখন সংক্রমণ হয় একটা কক্ষ থেকে অন্য কক্ষ, তখন বিকিরণের শোষণ বা নিঃসরণ ঘটে। তখন বিকিরণের শোষণ বা নিষ্করণ ঘটে, অর্থাৎ সংক্রমণ, ট্রানজিশন ঘটে। যখন একটা কক্ষ থেকে আর একটা কক্ষপথে যায় তখনই ট্রানজিশন ঘটে। তাহলে সেটা কিভাবে আমরা বার করব? আবার সেখানে কোয়ান্টাম থিওরি আমাদের কাজে লাগাতে হবে। সেই জায়গায় প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি আমাদের কাজে লাগাতে হচ্ছে। এই জায়গাটা আমাদের বলতে গেলে আমরা আগে একটু আলোচনা করে নিই। ধরো পরমাণুর আদি একটা কক্ষপথ, আদি স্থায়ী কক্ষপথের আদি এনার্জি মানে শক্তি, প্রথম শক্তিটা হচ্ছে E1 ধরো, আর অন্তিম শক্তি হচ্ছে E2। তাহলে সংক্রমণ ঘটছে, মানে প্রথম কক্ষপথ থেকে অন্তিম কক্ষপথে যাচ্ছে, সংক্রমণ হচ্ছে। তাহলে আমার যদি E1 ইজ লেস দ্যান E2 হয়, তাহলে কতটা পরিমাণ শক্তির তার প্রয়োজন? ডিফারেন্সটা শক্তির পরিমাণ হচ্ছে E2 মাইনাস E1। এই E2 মাইনাস E1 এটা কার সঙ্গে সম্পর্কিত? এটা হবে যে বিকিরণটা নিঃসৃত হচ্ছে তার একটা কম্পাঙ্ক থাকে, সেই কম্পাঙ্কের সমানুপাতিক। এটা আমরা কোথা থেকে পাচ্ছি? প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে পাচ্ছি। সেখানে কি বলা আছে? সেখানে বলা আছে যদি কোনো কৃষ্ণ বস্তু থেকে বিকিরণ নিঃসৃত হয় তাহলে সেই বিকিরণের কম্পাঙ্ক এবং নিঃসৃত শক্তি পরস্পরের সমানুপাতিক। ই যদি নিঃসৃত শক্তি হয় তাহলে নিউ যদি কম্পাঙ্ক হয় তাহলে ই প্রপোর্শনাল টু নিউ। সেখানে আমরা পেয়েছিলাম ই ইকুয়াল টু এইচ নিউ। এটা বিখ্যাত কোয়ান্টাম তত্ত্ব প্ল্যাঙ্কের। সেই ইকুয়েশনটাই আমরা কাজে লাগাচ্ছি। সেই ইকুয়েশনটা লাগে কি লিখছি? E2 মাইনাস E1 এইটা সমান সমান এইচ নিউ। নিউটা কি? বিকিরণের কম্পাঙ্ক। এইচ হচ্ছে প্ল্যাঙ্কস ধ্রুবক। এর একটা ভ্যালু আছে, এইচ এর মান 6.62 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 আর্ক সেকেন্ড। এটা এসআই পদ্ধতিতে করলে জুল সেকেন্ড, আর্ক সেকেন্ড, জুল সেকেন্ড। যাই হোক, তাহলে আমরা এই যে ইকুয়েশনটা পেলাম এর একটা নামকরণ আছে, বিশেষ নামকরণ আছে। একে আমরা বলি বোরের কম্পাঙ্ক শর্ত। বোরের কম্পাঙ্ক শর্ত, এবং সেখানে কম্পাঙ্কটা কত? নিউ ইকুয়াল টু
এটা হচ্ছে বোরের তৃতীয় স্বীকার্যে একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন নিউ ইকুয়াল টু E2 মাইনাস E1 বাই এইচ। তা এইখান আমরা যেটা দেখলাম, এখানে কিন্তু শক্তি শোষিত হয়ে আদি কক্ষপথ থেকে অন্তিম কক্ষপথে ইলেকট্রন, তাহলে এইখান থেকেই কিন্তু বর্ণালীর ব্যাখ্যাটা পাওয়া যাচ্ছে। অর্থাৎ শক্তি যখন সে নিচ্ছে, শোষণ হচ্ছে, তখন আদি কক্ষপথ থেকে উত্তেজিত কক্ষপথে যাচ্ছে। আর এটা জানবে উত্তেজনা সবসময় থাকে না, মানুষ রেগে গেল অবশ্যই পোটেনশিয়াল এনার্জি লোয়ারে চলে আসতে হবে। তাই এই উত্তেজিত কক্ষপথে যখন গেল সে কিন্তু আবার লোয়ার কক্ষপথে চলে আসবে, অর্থাৎ ট্রানজিশন হবে। ট্রানজিশন হলেই বিকিরণ হবে, তখন কিন্তু বর্ণালীটা দেখা যায়। আশা করি তোমরা বোরের তত্ত্বটা মোটামুটি বুঝতে পারলে। আমি বোরের তত্ত্বটা আরেকবার জাস্ট ইন এ নাটশেল বলে দেব। 1 নম্বর তত্ত্ব পেলাম, সেটা হচ্ছে ইলেকট্রন যে কোনো কক্ষপথে আবর্তন করতে পারে না, তারা কতগুলি নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে। যখন এই নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে তখন কোনো রকম কোনো বিকিরণ নিঃসৃত হয় না। এই নির্দিষ্ট কক্ষপথগুলোকে বোরের ভাষায় বলা হয় স্থায়ী কক্ষপথ বা স্টেশনারি অরবিট। এই তত্ত্বটা আমাদের সনাতন পদার্থবিদ্যার বিরোধিতা করছে, কারণ কোনো কিছু ঘুরলেই আমরা জানি শক্তি নিঃসরণ ঘটবে, অর্থাৎ ক্ষয় আছে, কিন্তু এখানে হচ্ছে না। তাহলে এইখান একটা নতুন তত্ত্ব বোর আমাদের দিলেন। এই যে কক্ষপথগুলোকে আবার কোয়ান্টাম কক্ষ বা কোয়ান্টাম শেল বলা হয়। 2 নম্বর তত্ত্ব কি বলা হচ্ছে, স্থায়ী কক্ষপথে যখন ইলেকট্রনগুলো আবর্তন করে তখন তার কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ গুণিতক হয়। এইচটা কি? এইচ প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কস ধ্রুবক বা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তার একটা ভ্যালু আছে, বলে দিয়েছি 6.62 × 10⁻⁻27 আর্ক সেকেন্ড বা 6.62 × 10⁻⁻34 জুল সেকেন্ড। এর একটা নামকরণ আছে। এই নামকরণটা কি? আমরা এর নামকরণ হচ্ছে বোরের কোয়ান্টাম শর্ত, এই স্বীকার্যের নাম। এই বোরের তত্ত্বটা, এখান থেকে আমরা কোয়ান্টাম শর্তটা পাচ্ছি। সেখানে আমরা একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন লিখেছিলাম, mvr = nh/2π, nh/2π। এর পরে যেটা আসছে সেটা হচ্ছে বোরের তৃতীয় স্বীকার্য। তৃতীয় স্বীকার্য কি? সেটা ট্রানজিশন অফ ইলেকট্রন। একটা কক্ষ থেকে আর একটা কক্ষপথে ইলেকট্রন যখন জাম্প করে তখনই কিন্তু বিকিরণ নিঃসৃত হয়। তাহলে একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যখন ইলেকট্রন জাম্প করে, যে বিকিরণ নিঃসৃত হচ্ছে সেই বিকিরণটা হচ্ছে শক্তির তারতম্য। শক্তির তারতম্য সেটা কি আমরা দেখালাম। এই শক্তির তারতম্য হচ্ছে E2 - E1। এইটা সমান সমান আমরা প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে পেয়েছি h নিউ। নিউ হচ্ছে বিকিরণের কম্পাঙ্ক, অর্থাৎ কম্পাঙ্ক সমান সমান E2 - E1 বাই h। একে বলা হয় বোরের কম্পাঙ্ক শর্ত। দিস ইজ অল অ্যাবাউট বোরস ল। এবার এইখান থেকে আমরা বর্ণালীর ব্যাখ্যা পাই। ছোট্ট একটা প্রশ্ন বলে দিই, যে আমরা বললাম হাইড্রোজেন একটি মাত্র ইলেকট্রন আছে, কিন্তু আমরা বর্ণালী দেখতে পাই। কারণ এই যে বর্ণালীর ব্যাখ্যা দিতে গেলেই কিন্তু আমাদের এই তৃতীয় স্বীকার্যের সাহায্য নিতে হবে, অর্থাৎ ট্রানজিশন অফ ইলেকট্রন ফ্রম ওয়ান অরবিট টু আদার। তখনই কিন্তু শক্তি নিঃসরণ ঘটে, তখনই বর্ণালীটা আমাদের চোখে আসে। এবারে এটা রেখা বর্ণালী, এটা হয় না, সেটা আমরা ব্যাখ্যাটা পেলাম। এরপরে আসছে আমরা কিছু ডেরিভেশন করব, সিম্পল ম্যাথমেটিক্যাল ডেরিভেশন বোরের তথ্য থেকে। 1 নম্বর হচ্ছে আমরা এই যে ইলেকট্রনগুলো ঘুরছে,
কার কার জায়গা ঘুরছে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো রোটেট করছে। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো রোটেট করছে, এর জন্য একটা বলের প্রয়োজন। এই বলটা কে দিচ্ছে? এই বলটা দিচ্ছে ইলেকট্রন চার্জ হচ্ছে নেগেটিভ, আর নিউক্লিয়াসের চার্জ হচ্ছে পজিটিভ। তাহলে এই ইলেকট্রনের নেগেটিভ চার্জ এবং নিউক্লিয়াসের পজিটিভ চার্জ, তাদের মধ্যে একটা কুলম্বীয় আকর্ষণ বল কাজ করে, তাড়িতিক আকর্ষণ বল কাজ করে। এই তাড়িতিক আকর্ষণ বলটা হচ্ছে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল, যেটা প্রয়োজন রোটেট করার জন্য, সেইটা সরবরাহ করছে বা যোগান দিচ্ছে। তাহলে আমরা সেখান থেকে একটা আমরা ইকুয়েশন খাড়া করতে পারি, যেগুলো আচ্ছা এখানে কি কোনো কিছু দেখানো যাবে? ছবি দেখানো যাবে? এই যে এখানে একটা মডেল দেখানো হচ্ছে, এই মডেলে মাঝখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়ার চার্জ হচ্ছে ZE, আর ইলেকট্রনিক চার্জ হচ্ছে E। তাহলে এখানে একটা কুলম্বীয় আকর্ষণ বল কাজ করছে, সেই আকর্ষণ বলটা হচ্ছে Z²/4πε0r²। তাহলে আমরা একটা ইকুয়েশন তৈরি করতে পারি। সেই ইকুয়েশনটা কি? mass of the electron, velocity of the electron, radius vector of the orbit। এটা হচ্ছে অভিকেন্দ্র বল। এর সাথে কুলম্বীয় আকর্ষণ বলটা কত হতে পারে? তাড়িতিক আকর্ষণ বল, তাড়িতিক আকর্ষণ বল হবে ইলেকট্রনের চার্জ, নিউক্লিয়াসের চার্জ ইন্টু ইলেকট্রনের চার্জ বাই 4πε0 কুলম্বস ল আর কি ইন্টু Rn², Q1 Q2 বাই R²। তাহলে এটা হচ্ছে কুলম্বস ল। তার বোতার একে একে প্রশমিত করে। আর একটা আমরা অলরেডি পেয়ে গেছি ওপরে। কি পেয়েছিলাম? MVR n কমাতে হলে NH/2π সেকেন্ড, বোরের সেকেন্ড তত্ত্ব, সেখান থেকে এটা পেয়েছি। তাহলে এইখান থেকে আমরা কি বার করতে পারি? এখান থেকে রেডিয়াস ভেক্টর, ইলেকট্রনের যে কক্ষপথ আবর্তন করছে তার পরীক্ষা পড়ে, তার এটা কত, রেডিয়াসটা কত, ব্যাসার্ধটা কত। খুব এই ব্যাসার্ধ বার করতে গেলে, আর আমি এটা করছি না, আমরা কি করব? এই ভিটা এলিমিনেট করব, ভি। আচ্ছা আমি একটা করে দেখছি। আমরা এটা একটা দেখাচ্ছি, এখান থেকে পাই, এক থেকে পাচ্ছি v² = Z²/4πε0 × m Rn। এই একটা পেলাম। আর এইখান থেকে যদি আমি
পাই 2 থেকে কি পাচ্ছি, সমীকরণ 2 থেকে পাচ্ছি mvr মানে vn ইকুয়াল টু n h বাই 2 পাই m r n। এটাকে স্কোয়ার করলে 4 হয়ে গেল এইটা। তাহলে vn সমান হয়ে গেল, আমরা পাচ্ছি কি z স্কোয়ার বাই 4 পাই এপসাইলন m r n ইকুয়াল টু n স্কোয়ার h স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার m। তাহলে এখান থেকে আমি আর এনটা ইজিলি ক্যালকুলেট করতে পারছি। কে পাচ্ছি, সেটা হচ্ছে আর এন, এই আর, তাহলে আর এন ইকুয়াল টু রয়েছে কে এপসাইলন 0 n স্কোয়ার h স্কোয়ার বাই ZE পাই m এইটা রয়েছে। এটা আমি একটু সাজিয়ে লিখতে পারি পাই em ইন্টু n স্কোয়ার জেড। দ্যাট ইজ এইখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি যে এইটা তারা ধ্রুবক জিনিস, তাহলে আমরা লিখতে পারি আর এন সমানুপাতিক n স্কোয়ার জেড। ফর হাইড্রোজেন z ইকুয়াল টু 1, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 1, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি আর এন প্রপোর্শনাল টু n স্কোয়ার, অর্থাৎ n তম কক্ষপথে বর্গের সমানুপাতিক হচ্ছে ইলেকট্রনের যে কক্ষপথে আবর্তন করছে স্থায়ী কক্ষপথে তার ব্যাসার্ধ। এখানে আমরা অনেক অঙ্ক করতে পারি। আমি একটা হয়তো প্রবলেম, যেমন আমি এখানে এটা করে দিচ্ছি, হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের চতুর্থ কক্ষের ব্যাসার্ধ দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধের কত গুণ? দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধের কত গুণ? তাহলে তো আমার তো হয়ে গেল, আমি যদি এই ফর্মুলাটা জানি, তাহলে চতুর্থ কক্ষের ব্যাসার্ধ 4 ইকুয়াল টু n, this is the derivation। এইটাই হচ্ছে অঙ্ক। এখানে আমরা বললাম আর যে ইলেকট্রনের ব্যাসার্ধটা দেখালাম সেটা হচ্ছে কক্ষপথের সাথে n এর সাথে সমান বর্গের সমানুপাতিক। তাহলে সেখান থেকে বার করে ফেললাম। তাহলে এটা করতে হচ্ছে অর্থাৎ চতুর্থ কক্ষের ব্যাসার্ধ দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধের 4 গুণ। এরকম ছোট ছোট অনেক প্রশ্ন আছে, এটা জয়েন্টে এসেছিল। তারপরে আছে এবার আর একটা জিনিস আমি চলে যাব। এখান থেকে আমরা বার করলাম আর এন, দ্যাট ইজ ইলেকট্রনের ব্যাসার্ধ। এরপরে আমরা এখান থেকে বার করতে, এখানে আমরা কি এলিমিনেট করেছিলাম? ব্যাসার্ধ বার করতে কি এলিমিনেট করেছিলাম ভিটাকে এলিমিনেট করেছিলাম। সিমিলারলি একই ইকুয়েশনে আমরা কি করতে পারি? দু একটা টেস্ট একটু দেখিয়ে দিচ্ছি, নিজেরাই করতে হবে। খুবই সোজা জিনিস, জানতে পারলে অবশ্য। ফিজিক্সটা খুবই সোজা।
আমরা বার করব ইলেকট্রন এই যে কক্ষপথে আবর্তন করছে, নিশ্চয়ই তার একটা গতিবেগ আছে, আমরা দেখেছি ভি। তাহলে এই ভি এর মানটা কীভাবে বার করবো? আমরা তো এক্ষুনি বললাম এম ভি স্কোয়ার, সরি, অভিকেন্দ্র বল আর ইকুয়াল টু কুলম্বীয় আকর্ষণ বল বা তাড়িতিক আকর্ষণ বল। এটা হচ্ছে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা আমরা এক্ষুনি বার করলাম। আর একটা পেয়েছিলাম এমভিআর, বিখ্যাত কোয়ান্টাইজেশন কন্ডিশন বোর্ডের, NH বাই 2π। এইখান থেকে আমরা ভি বার করবো। তাহলে এখানে ভি বার করতে গেলে আমাকে কি এলিমিনেট করতে হবে? রেডিয়াস ভেক্টর। তাহলে রেডিয়াস ভেক্টর যদি এলিমিনেট করি ইজিলি ক্যালকুলেট করতে পারবো আমরা ভি। এটা তোমাদের জন্য রইল। এরপরে আমরা যে জায়গাটা আসবো, খুব দরকারি জিনিস, এনার্জি ক্যালকুলেশন। এনার্জি ক্যালকুলেশন যখন ইলেকট্রন একটা অরবিটে বা একটা কক্ষে আবর্তন করে তখন তার গতিশক্তি থাকে। সেই গতিশক্তির মান কত? গতিশক্তির মান হচ্ছে কাইনেটিক এনার্জি হচ্ছে EK ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। এই ভি এর মানটা আমাকে বার করতে হবে। কে বার করব? সে আবার কেজে উন্ডিস করতে হবে, ফিরে যেতে হবে। এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু জেড স্কোয়ার বাই 4π এপসাইলন 0 আর স্কোয়ার। এইখান থেকে আমি ভি এর মানটা যদি বসিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাব? কাইনেটিক এনার্জি পেয়ে যাব। যদি বসিয়ে দিই সেটা কি হচ্ছে দেখা যাক একবার। এম ভি স্কোয়ার মানে হচ্ছে জেড স্কোয়ার বাই 4π এপসাইলন 0 পারমিটিভিটি আর না আর এন, কারণ এই আর এটা গেছে আর এন ইন্টু এম, তাহলে মানে আচ্ছা ইন্টু এম। দ্যাট মিনস এই এম টেমটা এখানে চলে গেল, তাহলে হচ্ছে 1/8 পাই এপসাইলন 0 ইন্টু জেড স্কোয়ার বাই আর এন। এই একটা আমরা ডেরিভেশন পেলাম। কিসের? এটা হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। যখন ইলেকট্রনটা একটা স্থায়ী স্টেশনারি কক্ষপথে আবর্তন করছে তার গতিশক্তি। তাহলে গতিশক্তি আছে, তাহলে তার স্থিতিশক্তি কত হবে? স্থিতিশক্তি বার করতে গেলে আমাদের সেই একদম ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে আমরা বার করব। স্থিতিশক্তি ইকুয়াল টু, তোমরা সবাই জানো, আমার লিমিট দিচ্ছি না, ইন্টু ডিআর। এফটা কি? এফটা হচ্ছে আমরা একটু আগেই বলেছিলাম কে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল যোগাচ্ছে, সেই এখানে অভিকেন্দ্র বল যোগাচ্ছে কে? এখানে অভিকেন্দ্র বল যোগাচ্ছে তাড়িতিক আকর্ষণ বল, কুলম্বীয় আকর্ষণ বল। তাহলে সেইটাই বসাবো আমরা এখানে। তাহলে এটা বসালে দাঁড়াচ্ছে জিনিসটা ইন্টিগ্রেশন জেড স্কোয়ার বাই, এটা বাইরে বার করলে ভালো হতো, যাই হোক, আর এন স্কোয়ার ডিআর। ইন্টিগ্রেশন করলে দাঁড়াচ্ছে কত? দাঁড়াচ্ছে আর এন মাইনাস জেড কনস্ট্যান্ট, দ্যাট ইজ মাইনাস হয়ে যাচ্ছে
আর মাইনাস জেড ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 বাই আর এন। দেখো এইখানে কিন্তু একটা মজার জিনিস ঘটে গেছে, সেটা কি আমরা করে গেছি, পরীক্ষার জন্য খুব দরকারি। আবার স্থিতিশক্তি আর গতিশক্তি সম্পর্কটা কি হলো তাহলে? প্রমাণ দেয়, প্রমাণ করো ইলেকট্রনের স্থিতিশক্তি ও আর গতিশক্তির দ্বিগুণ। হয়ে গেছে প্রমাণটা, কিন্তু দেখো একই এসে গেছে, কিন্তু ডিভিশন এক এসছে। জেড স্কোয়ার বাই আর এন, এই পাই এপসাইলন 0, মানে 4 পাই এপসাইলন 0। নেগেটিভটা হচ্ছে, এই নেগেটিভ ব্যাপারটা ফিজিক্সের ব্যাপার, সেটা হচ্ছে আকর্ষণ বল কাজ করছে বলে, ওদের মধ্যে আকর্ষণ কাজ করছে বলে এখানে নেগেটিভটা আছে। ম্যাথমেটিক্সে এসছে, ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স, এটা ক্যালকুলেশনে এসছে, কিন্তু এর ব্যাখ্যাটা হচ্ছে এই নেগেটিভটা হচ্ছে যেহেতু তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে। তাহলে এখান থেকে একটা কোশ্চেনের উত্তর আমরা পেয়ে গেলাম যে স্থিতিশক্তি গতিশক্তির দ্বিগুণ। এইবারে আমরা মোট শক্তিটা বার করব। মোট শক্তি কীভাবে বার করব? মোট শক্তি En ইকুয়াল টু ইকে প্লাস ইপি, পোটেনশিয়াল এনার্জি ইপি। তাহলে ইকে কত হয়েছিল? 18 পাই এপসাইলন 0 জেড স্কোয়ার বাই আর এন, আর এটা হচ্ছে প্লাস মাইনাস আছে, তাহলে মাইনাস 1/4 পাই এপসাইলন 0 জেড স্কোয়ার বাই আর এন। মেয়ার ক্যালকুলেশন, আচ্ছা মাইনাস হয়ে গেল 8 পাই এপসাইলন 0 জেড স্কোয়ার বাই আর এন। এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের যে আবর্তন করছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার টোটাল শক্তি। এইখানে আমরা ইসের মানটা বসিয়ে দেবো, আর এর মানটা বসিয়ে দেবো। আর এর মানটা বসিয়ে দিলে আমরা সেটা আমরা একটু আগে বার করেছিলাম। আর এন সমান কতবার হয়েছিল? আমরা করেছিল এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর স্কোয়ার, আর এম ভি আর ইকুয়াল টু NH বাই 2 পাই। আর ভি আমরা চেঞ্জ করে ইভালুয়েট করেছিলাম, ওইখানে পেয়েছিলাম ভি স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর ইন্টু এম, আর ওখানে পেয়েছিলাম ভি স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার আর 4 পাই স্কোয়ার ইন্টু 1/r স্কোয়ার। এইখান থেকে পাই কেটে গেল, আর কাটলো, এম কাটলো, আচ্ছা 4 কেটে গেল। তাহলে আমার রয়েছে কি আর ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই জেড স্কোয়ার, আচ্ছা এখানে এপসাইলন 0 উঠে গেল, আর
এম পাই, এটা হয়ে গেল আমাদের জেড এর মান, আর এর মান। তাহলে আবার জাস্ট পুট করে দিই, পুট করে দিলে এখানটা আমরা তাহলে একটা জিনিস পেয়ে গেলাম। তাহলে এই যে জিনিসটা, এটা হচ্ছে ইলেকট্রনের টোটাল এনার্জি। এটা আর আমি ক্যালকুলেশনে যাচ্ছি না, এখান থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি, কারণ এগুলো মেয়ার ক্যালকুলেশন বেকার টাইম নিয়ে নেওয়া। অনেকটা দেখিয়ে দিয়েছি আগে। আমরা পেলাম ই এন ইকুয়াল টু 1/8 এপসাইলন 0 স্কোয়ার জেড স্কোয়ার স্কোয়ার এম এইচ স্কোয়ার এন স্কোয়ার, এটা পেলাম। এইখান থেকে আমরা আর একটা জিনিস এখানে বার করতে পারি, সেটা হচ্ছে, সেটা আমি সরাসরি চলে যাব আর কি, সেটা চলে যাব যার দিয়ে আমরা যে কারণে বোধ তত্ত্বটা পড়ছি সেটা আমরা পেয়েছি কি, আমরা পেয়েছি, আমরা জানি এখানে এটা এই পর্যন্ত করলে কিন্তু ডেরিভেশন হয়ে গেল, মেন জিনিসটা হয়ে গেছে। এরপর একটু ব্যাখ্যা। আমরা জানি, তোমরা সাউন্ডে পড়েছো ভি ইকুয়াল টু এন ল্যামডা। ভিটা কি? গতিবেগ। এনটা কি? ফ্রিকোয়েন্সি। ল্যামডাটা কি? তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে সেই সিমিলারলি আলোর ক্ষেত্রে আলোর গতিবেগকে আমরা লিখি সি, তরঙ্গের ফ্রিকোয়েন্সিকে আমরা নিউ ল্যামডা। তাহলে আমরা লিখতে পারি আমরা লিখতে পারি 1/λ ইকুয়াল টু নিউ বাই সি। 1/λ ইকুয়াল নিউ বাই সি, এটাকেই বলা হচ্ছে ওয়েভ নাম্বার। এটাকে বলা হচ্ছে ওয়েভ নাম্বার। সে ওয়েভ নাম্বারটা এখানে ক্যালকুলেশন করে আর আমি সময় নষ্ট করতে চাইছি না। এখান থেকে হবে কি, আমরা আলটিমেটলি এটা পাবো ওই একটু আগে যে ক্যালকুলেশন ই মাইনাস E1 বাই এইচ, একে একটা সি দিয়ে গুণ করে দিলে আমরা পেয়ে যাব সরাসরি। এটা এই বাদবাকি কাজটা তোমাদের জন্য রাখলাম। এখানে একটা সেই নোমেনক্লেচারটা আমি বলে দিচ্ছি। একে আমরা বলি রিডবাক কনস্ট্যান্ট। রিডবাক আর আর ইন্টু 1 এই এন স্কোয়ার। তাহলে এইখানে n1 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার। এটা কেন হলো? এখানে রিডবাক কনস্ট্যান্টটা বার করে নিলাম। সেটা কত? এই এনটা কেন n1টা আগে চলে আসছে, n1টা চলে আসছে, এখানে নেগেটিভ আছে। তাহলে E2 মাইনাস E1 আমরা করেছি, কিন্তু E2 মানে n2, তাহলে n2টা পিছনে চলে যাচ্ছে মাইনাসটার জন্য। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রিলেশন আমাদের স্পেকট্রাম অ্যানালিসিসের ক্ষেত্রে। কিভাবে স্পেকট্রাম অ্যানালিসিস করা হয়েছে? স্পেকট্রাম অ্যানালিসিস করা হয়েছে আমরা করেছি, কতগুলো শ্রেণী আমরা পেয়েছি, তোমরা পড়েছ। এই
সেগুলো এই যে এই প্রধান কোয়ান্টাম সংখ্যা ফার্স্ট N1 এর ধরে আমরা বার করি। যেমন ধরো লিম্যান শ্রেণী কত নমেনক্লেচার আছে, আমরা সেই নামগুলো লিখে এখানে আমরা বলে দিচ্ছি। একটা হচ্ছে যখন N1 equal to 1, N1 equal to 1, তখন N2 equal to 1 হবে 2, 3, 4, তখন নিউ বার ইকুয়াল টু R ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1 বাই N2 স্কোয়ার। একেই বার হচ্ছে লিম্যান শ্রেণী। তার এই শ্রেণীটার একই আমরা যে তরঙ্গ মানে বর্ণালী বিশ্লেষণ করতে দেখেছি, বর্ণালীতে আল্ট্রাভায়োলেট রে অতি বেগুনি রশ্মিতে যে সমস্ত স্পেকট্রাম দেখা যায় তা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এটা মিলে যায়। তেমনি নিউ বা ইকুয়াল টু R1, এটা হবে, এটা হচ্ছে বামাস শ্রেণী। এখানে N2 ইকুয়াল টু 3, 4, 5। এবারে প্যাশন সিমিলারলি হয়ে যাবে প্যাশন শ্রেণী, প্যাশন হয়ে যাবে R N3 মাইনাস, এটা হচ্ছে প্যাশন শ্রেণী। এখানে N হচ্ছে 2, এখানে N হচ্ছে 3। এই যে ব্র্যাকেট কত হবে, সো অন এভাবে চললো আপ টু হামফ্রে শ্রেণী। আচ্ছা, এরপরে আসছে এটা হচ্ছে ব্র্যাকেট, তারপর ফান্ডে কি হবে, এখানে 5 হয়ে যাবে, এবার হামফ্রে শ্রেণী। এইভাবে আমরা তাহলে এইটা যেটা পেলাম এটা আল্ট্রাভায়োলেট রিজিয়নে কাজ করছে, এইটা যেটা হচ্ছে এটা ভিজিবল রিজিয়নে কাজ করছে। আর প্যাশন সিরিজ, ব্র্যাকেট, ফান্ড, হামফ্রে সবগুলোই হচ্ছে, হামফ্রে হবে এখানে হয়ে যাবে ব্র্যাকেট 4, 5 ফান্ড, ব্র্যাকেট 6, এইগুলো হয়ে যাবে সবই ইনফ্রারেড অঞ্চলে কাজ করে, কারণ মানে যে স্পেকট্রামগুলো তার তরঙ্গদের সাথে এগুলো মিল থাকে। আমরা দেখলাম এবারে আমরা যেটা পড়লাম, আচ্ছা এখান থেকে কোনো প্রশ্ন করার ব্যাপার নেই, তাই তো, পড়ে যাব। এবারে আমরা এই যে তথ্যটা পড়লাম আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো। এটা ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আমাদের মাধ্যমিক হায়ার সেকেন্ডারি সিলেবাসে যে মার্কসটা আছে তোমরা সবাই জানো যে অ্যাটমিক স্ট্রাকচারে ওখানে 6 নম্বর আছে। এই 6 নম্বর মূলত আমি আজ যেটা পড়ালাম এখান থেকে আসে, সব টাচ করে গিয়েছি। বইটা আবার খুললেই তোমরা এটা বুঝতে পারবে, জিনিসটা খুবই সোজা। একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের ব্যাপার আছে, আমি অনেকটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে দিয়েছি, একটা দুটো তোমাদের টাস্ক দিয়েছি, সেগুলো তোমরা বাড়িতে চেষ্টা করলেই পারবে। এবং আমি খুব কাম্বার সময়তে করিনি, দুটো ইকুয়েশনকে নিয়ে আমরা এখানে বার করেছি। এক অভিকেন্দ্র বল সাথে কুলম্বীয় আকর্ষণ বল, আর কোয়ান্টাম শর্ত mvr ইকুয়াল টু nh/2π। এই দুটোকে কাজে লাগিয়ে একবার ভি এলিমিনেট করে, একবার আর এলিমিনেট করে, একবার ভি বার করেছি, একবার আর বার করেছি। সেখান থেকে আমরা চলে এসেছি এনার্জি। সেইখান থেকে আমরা বার করেছি কি, সেখান থেকে আমরা বার করেছি
ওয়েভ নাম্বার, সি ইকুয়াল টু নিউ ল্যামডাকে ধরে 1/λ করে, 1/λ হচ্ছে তরঙ্গ সংখ্যা, সেইখান থেকে আমরা বার করেছি। এইবারে দেখো কিছু কিছু ছোট ছোট প্রশ্ন আসে, যেমন প্রথমেই আমি হাইড্রোজেন বর্ণালীতে যে একটা ইলেকট্রন আছে, তাতে প্রশ্নটা আছে হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন আছে, তবু হাইড্রোজেন বর্ণালীতে বহু সংখ্যক রেখা সৃষ্টি কীরূপে হয়। আমি এটা বলে দিই, উত্তরটা বলে দিয়েছি, পড়ানোর সঙ্গে সঙ্গে উত্তরটা বলে দিয়েছি। এর ব্যাখ্যাটা মূলত তোমরা করতে যাবে, এখন তো ছোট ছোট সব প্রশ্ন, বেশি বড় লিখতে হয় না, তোমরা চলে যাবে বোরের তৃতীয় স্বীকার্য, ওইটাকে বুঝতে পারলে কিন্তু উত্তরটা খুব সোজা। সংক্রমণ, ট্রানজিশন যখন হয় তখন রেখা বর্ণালী সৃষ্টি হয়। এইবারে আমরা দেখলাম বোরের তত্ত্বটা পড়লাম, কিন্তু বোরের তত্ত্বটা সব আমাদের যে ক্লিয়ার হয়ে গেল তা নয়। এই বোরের তত্ত্বে কিছু ড্রব্যাকস আছে। এই ড্রব্যাকসগুলো দেখো কি কি ড্রব্যাকস আছে। এখানে বোরের তত্ত্বে বলা আছে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, অর্থাৎ ইলেকট্রনের পজিশন আছে প্লাস গতিবেগ আছে। গতিবেগ মানে তার মোমেন্টাম, 3 মিনিট মোমেন্টাম আছে। মোমেন্টাম থাকা অর্থাৎ এখানে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল যেটা লঙ্ঘন করছে। এখানে কিভাবে তো চুম্বক ক্ষেত্র, কিভাবে তড়িৎ ক্ষেত্র অর্থাৎ জিমান ইফেক্ট, স্টার্ক ইফেক্ট, এগুলো ব্যাখ্যা করতে পারছি না। গোলাকার বলেছে গোলাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরছে, কিন্তু গোলাকার কক্ষপথে শুধু ঘুরছে না, ইলেকট্রিক্যাল কক্ষপথে সোমারফিল্ডের তত্ত্ব আবিষ্কার করার পরে বোরের তত্ত্ব কিছু ড্রব্যাকস ধরা পড়লো। এইভাবে কিছু কিছু ত্রুটি আমরা পড়ে দেখেছি। আশা করি আমরা যেটা আলোচনা করলাম, আমি কিছু অঙ্ক জাস্ট বলে যাচ্ছি, এগুলো তোমরা পারবে আশা করি। আমরা যেমন একটা জাস্ট ওই ইলেকট্রন এনার্জি এইটা n² ইলেকট্রন ভোল্ট, এখান থেকে আমরা অনেক অঙ্ক করতে পারি। যেমন হাইড্রোজেনের ভূমি স্তরের গ্রাউন্ড স্টেটের এনার্জি কত, মানে গ্রাউন্ড স্টেটের 1 হয়ে যাবে, -13.6 ইলেকট্রন ভোল্ট হবে। এইগুলো আমরা ব্যাখ্যা করতে পারি। তা আমি কিছু কিছু অঙ্ক তোমাদের বলেছি, আরও কিছু কিছু অঙ্ক তোমরা বইয়ে দেখবে। আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে একটু শুনে থাকো, তোমাদের এই চ্যাপ্টারটা পড়তে সুবিধা হয়, বইটা যদি তোমরা ঘাঁটো। যদি ডাউট থাকে টিচারদের সাথে যোগাযোগ করে ক্লিয়ার করে নেবে। এটা আমাদের এই লকডাউন পিরিয়ডে যে ক্লাস আমাদের বাংলা শিক্ষা নিল, সেটা কিন্তু খুব উদ্যোগী, এবং তাকে আমরা সাধুবাদ জানিয়ে আমাদের ধন্যবাদ দিয়ে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি। তোমাদের পরবর্তী ক্লাস আবার শুরু হবে দুপুর 1টায়, তাই তো? সময় হয়ে গেছে?